দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটার সংবাদ শিরোনাম। মাদক মামলায় 7 দিনের রিমান্ডে ব্যবসায়ী নাসির ও অমি, ন্যায় বিচার পাওয়ার আশা পরিমণির। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু, নিয়ন্ত্রণে আসছে না সীমান্তবর্তী জেলাগুলোর সংক্রমণ। মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনারে নারী কর্মকর্তার উপস্থিতি নিয়ে আপত্তি তোলায় সংসদে ক্ষোভ। জলবায়ু পরিবর্তনে দেশে অতিবৃষ্টি ও অনাবৃষ্টির শঙ্কা, বড় ঝুঁকিতে পড়তে পারে খাদ্য উৎপাদন। সংবাদে এছাড়াও থাকছে বিশ্ব রোবোটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশের MIST ভবিষ্যতেও যুক্ত থাকবে নতুন নতুন উদ্ভাবনে। চিত্রনায়িকা পরিমণির করা মামলায় গ্রেফতার ব্যবসায়ী নাসির উদ্দিনকে মাদকের মামলায় 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠানো হয়েছে গ্রেফতার অপর 4 জনকে। এছাড়া পরিমণির করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী 8 জুলাই দাখিল করার নির্দেশ দিয়েছে আদালত। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ সহ 6 জনের বিরুদ্ধে সোমবার সাভার থানায় মামলা করেন চিত্রনায়িকা পরিমণি। এর কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীর উত্তরার বাসা থেকে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় 3 নারীসহ আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানে পাওয়া যায় বেশ কিছু মাদকদ্রব্য। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। মঙ্গলবার বিমানবন্দর থানার এ মামলায় আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ব্যবসায়ী নাসির ও অমির 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া লিপি আক্তার, সুমি আক্তার ও নাজমা আমিন স্নিগ্ধার 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। একটা মধুকুঞ্জ হিসাবে এখানে মদ এবং মেয়ে মানুষটি তারা ফুর্তি করার জন্য সেখানে গিয়েছে এবং সেখান থেকে এই জিনিস উদ্ধার হয়েছে। যেহেতু এখানে এই ঘটনার পিছনে আরও কারা কারা জড়িত আছে, এই মাদকের উৎস কোথায়, তার জন্য 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আর যে 3 জন মহিলা ছিল তাদেরকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এক মামলায় গ্রেপ্তারের পর অন্য মামলায় রিমান্ডে নেয়ায় অসন্তোষ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। অন্ধকারে কি আছে না বুঝতে পারতেছি না। মূল মামলায় অ্যারেস্ট না দেখে ওনাকে এত সুনামধন্য একজন ব্যক্তি, যিনি বাংলাদেশকে গভর্নমেন্টকে কোটি কোটি টাকা রাজস্ব দেন, তাকে এই মামলায় 4 বোতল বিদেশি মদ, এটা হাস্যকর বিষয়। চিত্রনায়িকা পরিমণির দায়ের করা নির্যাতনের মামলাতেও আসামিদের রিমান্ড চাইবে পুলিশ। এদিকে ধর্ষণ চেষ্টা, হত্যা চেষ্টা ও মারধরের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী 8 জুলাই দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার এজাহার গ্রহণ করে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামরুন নাহার এই আদেশ দেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলায় পুলিশ ম্যাজিকের মতো কাজ করছে, তাই ন্যায় বিচার পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন চিত্রনায়িকা পরিমণি। মঙ্গলবার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে গিয়ে তাদের সাথে কথা বলার পর তিনি গণমাধ্যমের কাছে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। পুলিশ জানিয়েছে যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে সাভার থানায় করা মামলার বিষয়ে নিজের বক্তব্য জানাতে মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে যান চিত্রনায়িকা পরিমণি। প্রায় 2 ঘন্টা সময় নিয়ে পুলিশের কাছে নিজের বক্তব্য তুলে ধরেন এই অভিনেত্রী। পরে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, এই ঘটনায় পুলিশ ম্যাজিকের মতো কাজ করেছে, তাই ন্যায় বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী তিনি। জোর করে মদটা খাওয়ানো গিলানো হয়েছিল, সেই অবস্থায় আমি তখন বুঝতে পারছিলাম না মদের সাথে আর কি ছিল, আমি মরে যাচ্ছিলাম। আমি এতটা তাদের কাছ থেকে আশা করিনি, এতটা বন্ধু সুলভ, তারা মানে একটা ম্যাজিকের মতো হয়ে গেছে। আমার বিশ্বাস যে আমি আসলে সঠিক বিচারটা পাবো। পরিমণি জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরই বিভিন্ন মহল থেকে সহযোগিতা পান তিনি। বেঞ্জি স্যার যখন জেনেছেন তার কান অবধি গেছে, তার কান অবধি আমি পৌঁছাতে পেরেছি, তখন তো আপনারা দেখলেন যে কয়েক ঘন্টা লাগছে মাত্র। আমার তো ওইটাই আমার মূল বিশ্বাসটা ওটাই ছিল যে তার কান অবধি পৌঁছালে সে একদম সেটা নিজের মতো করে দেখে নেবে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার জানিয়েছেন, অভিযোগ যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ দিয়েছেন এবং আমরা তার সাথে মামলার যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলেছি। উনি আমাদের কাছে বলেছেন মামলাটা যেন সুষ্ঠুভাবে সমাপ্ত হয়, যারা আইনের
আইন যারা এই কাজটি করেছেন তারা যত বড় শক্তিশালী হোক না কেন তাদের জন্য ছাড় না দেওয়া হয়, ছাড় না দেওয়া হয়। এবং উনি একথাটা বলেছেন, আমরাও ওনাকে আশ্বস্ত করেছি। পরিমণি মামলার এজাহারে জানিয়েছেন, গত ৮ জুন রাতে ঢাকা বোট ক্লাবে তিনি ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার শিকার হন। দয়া করে আমাকে একটা সুস্থ জীবন যাপন করতে দেন। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনায় আরও 50 জন মারা গেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13,222। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয় 23,265। এতে করোনা শনাক্ত হয়েছে 3,319 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা 14.27%। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে 8,33,291 জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন 7,71,073 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,243 জন। চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলা ও দিনাজপুর সদরে আজ থেকে লকডাউন শুরু হয়েছে। সীমান্তের অন্যান্য জেলায় লকডাউন কার্যকর থাকলেও সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আজ আরও 12 জন মারা গেছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গার দামুড়হুদায় মঙ্গলবার থেকে 14 দিনের লকডাউন আরোপ করেছে স্থানীয় প্রশাসন। বিধিনিষেধ কার্যকরে প্রশাসন ও পুলিশ তৎপর রয়েছে। দিনাজপুর সদরে শুরু হয়েছে 7 দিনের লকডাউন, তবে চলছে অনেকটা ঢিলেঢালাভাবে। সকালে শহরের প্রবেশদ্বারে পুলিশ থাকলেও নেই তেমন তৎপরতা। মাগুরায় দ্বিতীয় দিনের মতো চলছে ঢিলেঢালা লকডাউন। পুলিশ ও আনসারের নজরদারির পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে চালানো হচ্ছে প্রচারণা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও 12 জন মারা গেছেন। তাদের মধ্যে আক্রান্ত 8 জন ও উপসর্গ নিয়ে মারা যান 4 জন। করোনা ভাইরাস সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নাটোর সদর ও সিংড়া পৌরসভায় লকডাউন আরও 7 দিন বাড়ানো হয়েছে। সাতক্ষীরায় চলছে লকডাউন, সেখানে সংক্রমণের হার শতকরা 49%। নতুন করে মারা গেছেন 3 জন। এদিকে সাতক্ষীরার সীমান্তে ভারত ফেরত 3 বাংলাদেশি ও 1 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে। ওষুধ প্রশাসন অধিদপ্তর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে মোট 6টি টিকা অনুমোদন দিল বাংলাদেশ সরকার। তবে আগে অনুমোদন পাওয়া 5টি টিকার সবগুলি 2 ডোজের, জনসনের টিকায় কেবল 1 ডোজের। ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, জনসনের টিকাটি 18 বছর এবং তার বেশি বয়সী ব্যক্তিদের এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের দেওয়া যাবে। এটি 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনার দেওয়ার ক্ষেত্রে নারী কর্মকর্তাদের বাদ রাখতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ প্রত্যাখ্যানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি উঠেছে জাতীয় সংসদে। এছাড়া এজেন্সির নিবন্ধন বাতিল ও অনধিক 50 লাখ টাকা জরিমানার বিধান রেখে হজ ও ওমরা ব্যবস্থাপনা বিল 2021 সংসদে পাশ হয়। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার সকালে জাতীয় সংসদের চলতি অধিবেশন শুরু হয়। মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার দেয়ার রীতি দীর্ঘদিনের। এ সময় প্রশাসনের পুরুষ বা নারী কর্মকর্তারা উপস্থিত থাকেন। সম্প্রতি নারী কর্মকর্তাদের বাদ রাখতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সুপারিশ করে। সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় প্রস্তাবটি প্রত্যাখ্যানের দাবি জানান জাসদের সংসদ সদস্যরা। আমার সংসদের প্রিয় সহকর্মীরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে আপত্তি জানালেন। আমি হতভম্ব, কোনো অজুহাত শুনতে চাই না। এসব দেশ বিরোধী প্রস্তাব প্রত্যাহার করুন। আজকে আমার সংবিধানে বলা আছে নারী পুরুষের কোনো কাজের বৈষম্য হবে না। স্পষ্ট লেখা আছে পুরুষ নারীর ন্যায় সকল অধিকার ভোগ করিবে। সেই দেশে আজকে যখন এই ঘটনা ঘটে আমরা হতবাক হয়ে যাই, স্তব্ধ হয়ে যাই। কারণ বিষয়টি হচ্ছে, একটি হচ্ছে সম্মান প্রদর্শন, আরেকটি হচ্ছে জানাজা। জানাজার সঙ্গে সম্মান প্রদর্শনের কোনোই সম্পর্ক নেই মাননীয় স্পিকার।
এর আগে দিনের কার্যসূচি অনুযায়ী বাংলাদেশের মুসলিম নাগরিকদের নির্বিঘ্নে হজ ও ওমরাহ পালন নিশ্চিত করতে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল 2021 সংসদে উত্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী। বিলটি কণ্ঠভোটে পাশ হয়। এতে কোনো এজেন্সি সৌদি আরব গিয়ে অপরাধ করলেও বাংলাদেশে সেই অপরাধের বিচার করার বিধান রাখা হয়েছে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের নেতাকর্মী ও মুজিব আদর্শের কর্মীদের কমপক্ষে 3টি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে কৃষক লীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই সময় তিনি বলেন, সবুজ শ্যামল বাংলাকে আরও সবুজ করতে হবে। এ লক্ষ্যে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। পরে বড়ই এবং পলাশ গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ আরও সবুজ হোক, আরও সুন্দর হোক। আমি আমাদের প্রত্যেকটা সহযোগী সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী যে মুজিব আদর্শে যারা বিশ্বাস করেন, প্রত্যেকে অন্তত সবাইকে 3টে করে গাছ লাগানোর জন্য, একটা হচ্ছে বনজ, একটা ফলজ, একটা ভেষজ, প্রত্যেকে অন্তত এই গাছটা লাগাবেন। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কবলে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন জলবায়ু বিশেষজ্ঞরা। অতিবৃষ্টির কারণে কিছু এলাকা বন্যাপ্রবণ হয়ে উঠবে, এতে বেশ ঝুঁকিতে পড়বে খাদ্য উৎপাদন। বর্ষা মৌসুমে ঝুম বৃষ্টি, শীতের সময় শীত আর গ্রীষ্মের উত্তাপ নিয়েই 6 ঋতুর বাংলাদেশ। কিন্তু বিশ্বজুড়ে উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় দেশের জলবায়ুতে পড়ছে এর বিরূপ প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে গত কয়েক বছর ধরে তাপমাত্রা অত্যধিক বেড়েছে। ফলে একটা ব্যতিক্রমধর্মী জলবায়ুগত অবস্থার সৃষ্টি হয়েছে। বায়ুমণ্ডলে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ, বাড়ছে তাপমাত্রাও। গত কয়েক বছর ধরে যে সকল আপনারা দেখেছেন, যে সকল জায়গা বন্যা কবলিত নয় সেই সকল জায়গায় বন্যা হয়েছে। এরকম বৈরিতা এই বছরও পাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য আমাদের প্রকৃত বিষয় না, আমাদেরকে রেডি থাকতে হবে। তারপর গত কয়েক বছরের মধ্যে আমরা দেখেছি বর্ষাকালেও কিন্তু তাপপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হয়। এরকম কিছু যদি এই বছর হওয়ার সম্ভাবনা থাকবে বলে আমি মনে করি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্যে দেখা যায়, 2015 ও 2017 সালে দেশে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়। সে সময় বন্যাও দেখা দেয়। 2020 সালের বন্যার পেছনেও ছিল অতিবৃষ্টি। 2014 সাল ছাড়া 2011 থেকে 2020 সাল পর্যন্ত বেড়েছে বৃষ্টিপাত। এবছর কোথাও অতিবৃষ্টি ও কোথাও অনাবৃষ্টির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এপ্রিল মাসে 4টি কি বলা হয় হিট ওয়েভ সিচুয়েশন, মানে তাপপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং মে মাসে একটি তাপপ্রবাহ ছিল। এই তাপপ্রবাহের মধ্যে 3টি তাপপ্রবাহ ছিল লং পিরিয়ডিক, মানে কি বল তাপপ্রবাহ, যাকে বলা হয় দীর্ঘদিনের, প্রায় 10 দিন, 14 থেকে 24 এরকম প্রায় 10-11 দিন ধরে তাপপ্রবাহ বিরাজ করেছে। এই সার্বিক বিষয় যদি আমরা দেখি, দেখেন 14 সাল এবং 2021 সাল এর মধ্যে যদি আমরা দেখি, তাহলে আবহাওয়ার বৈরিতা কিন্তু আরও একেবারে সবার চোখে পড়ার মতো অবস্থা। অতিবৃষ্টি ও অনাবৃষ্টির কারণে কৃষিখাত ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। এটা এক ধরনের অস্বাভাবিক বা অনিশ্চিত একটা প্রেডিকশন বা পূর্বাভাসের সৃষ্টি করছে, এবং এর কারণে আমরা যে প্রভাব সমূহ দেখতে পাই সেটি হচ্ছে কৃষি উৎপাদন ব্যবস্থা প্রচণ্ড রকমভাবে ব্যাহত হয়, এবং তার পাশাপাশি মানুষের জীবন জীবিকাও সাংঘাতিক রকম আজীব অবস্থায়। এর সঙ্গে যে জিনিসটি যোগ হয়েছে সেটি হচ্ছে নগর দুর্যোগ। তাদের মতে প্রকৃতিকে প্রাকৃতিকভাবেই মোকাবিলা করতে হবে। বনায়ন, পরিকল্পিত নগরায়ন, জলাধার সংরক্ষণের মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নিলে অতিরিক্ত বৃষ্টি আশীর্বাদ হতে পারে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিশ্ব রোবোটিক্স প্রতিযোগিতা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ 2021-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST। এতে অংশ নেয় বিশ্বের খ্যাতনামা 88টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভবিষ্যতেও নতুন নতুন উদ্ভাবনে যুক্ত হতে চায় MIST। প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রের সাউদার্ন উটাতে আয়োজন করা হয় রোবোটিক্স চ্যালেঞ্জের অন্যতম আসর ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ 2021। এতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 88টি দল অংশ নেয়, এর মধ্যে বাংলাদেশের 3টি।
নাসার তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা পায় ৩৬টি দল। উন্নত বিশ্বের সবগুলো বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর মঙ্গলবারতা। 90+ স্কোর বা আপনার ফাইনাল ইভেন্টে একদম টপ পজিশন পেয়ে গেছে, এটা আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার আমাদের জন্য। MISTকেও থ্যাংক ইউ জানাই আমাদের সাথে সবসময় সব রকম ফ্যাসিলিটি দেওয়ার জন্য। আরেকটু ইজিয়ার মিডিয়াম যদি আমি বানাতে পারি তাহলে পরবর্তী যারা এগুলো নিয়ে কাজ করবে তারা খুব ইজিলি জিনিসগুলো পাবে। নেক্সট আমার টার্গেটটা হচ্ছে এরকম একটা জিনিস নিয়ে কাজ করা। আমাদের রোবটটিতে আমরা সয়েল স্যাম্পল ডিটেকশনের জন্য আমরা মেইনলি কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অ্যামোনিয়া, যে তিনটা হচ্ছে 3 প্রাইম বায়োমলিকিউলস টু ডিটেক্ট লাইফ, যে ফ্রেমওয়ার্কে আমরা এই 3 ক্যাটাগরিতে ভাগ করতে চাই। রকের ছবিটা নিয়ে আমরা নিউরাল নেটওয়ার্ক, হুইচ ইজ এ পার্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার মাধ্যমে আমরা রক স্যাম্পলটাকে আমরা সেগমেন্টেশন করছি যে এখানে জীবন আছে বা কোনো এককালে ছিল। নতুন নতুন উদ্ভাবনে সহযোগিতা অব্যাহত রাখতে চায় MIST। নতুন উদ্ভাবনের ক্ষেত্রে MIST সবসময় উৎসাহের পাশাপাশি আর্থিক সহযোগিতার দ্বার উন্মুক্ত রেখেছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এই অর্জন আমাদের প্রতিষ্ঠান তথা বাংলাদেশের জন্য বড় অর্জন। প্রতিযোগীদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। MISTর 17 জন প্রতিযোগীর মধ্যে 9 জন CSE এবং 8 জন ME বিভাগের শিক্ষার্থী। এর আগে 2020 সালে মেডিকেল রোবোটিক্স প্রতিযোগিতায় UVC জীবাণুনাশক রোবট তৈরি করে চ্যাম্পিয়ন হয় MISTর প্রতিযোগী দল। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদের ইচ্ছে বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ দীপ্ত সংবাদে। গাজীপুরের জয়না বাজার থেকে রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী হাকিম কামরুজ্জামান মিয়া। এই সময় জানানো হয়, মহাসড়কের প্রায় অর্ধেক অংশই দখল করে একটি চক্র অবৈধ দোকান তৈরি করে ব্যবসা করছে। এতে যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে এবং দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। নতুন এই গ্যাস ক্ষেত্রটি জকিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে অবস্থিত। বাপেক্সের মহাব্যবস্থাপক AKM মঞ্জুর কবির জানিয়েছেন, প্রাথমিকভাবে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপের গভীরে চাপ আছে 6000 PSI আর ফ্লটিং চাপ প্রায় 13,000-এর অধিক। এই কূপের 4টি স্তর রয়েছে। প্রথম স্তরের পরীক্ষা চলমান। দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত 7 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাপ পাওয়া গেছে। আগামী 2 দিন আরও পরীক্ষা নিরীক্ষা চলবে, তারপর জানা যাবে কী পরিমাণ গ্যাস আছে। বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নে কলেরায় আক্রান্তদের চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। কুরুকপাতার মাংরুমপাড়া, ম্যানলিপাড়া এবং সমথংপাড়ার বুড়ং জনগোষ্ঠীর 136 জন কলেরায় আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসায় সেনাবাহিনীর বিশেষজ্ঞ মেডিকেল টিম পাঠানো হয়েছে। তাদের সাথে পাঠানো হয়েছে বিপুল পরিমাণ ওষুধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন এবং শুকনো ও বিশুদ্ধ খাবার। আলীকদম সেনা জোনের মেডিকেল টিমকে সহায়তা করছে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের এই উদ্যোগ বাস্তবায়ন করছে বান্দরবান রিজিয়ন। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। দেশের বাইরের খবর। করোনা থেকে সেরে ওঠাদের উপর কোভিশিল্ড টিকার 1 ডোজই শক্তিশালী অ্যান্টিবডি গড়ে তুলতে পারে বলে দাবি করেছেন ভারতের গবেষকরা। 7টি ভিন্ন টিকার বুস্টার ডোজের কার্যকারিতা যাচাই পরীক্ষা শুরু হয়েছে যুক্তরাজ্যে। নোভাভ্যাক্সের টিকা অত্যন্ত কার্যকর বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ। ভারতে 62,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে সোমবার। দেশটিতে এরই মধ্যে 12 থেকে 18 বছর বয়সীদের ওপর ভারত বায়োটেকের টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। আর 6 থেকে 12 বছর বয়সীদের ওপর এই টিকার কার্যকারিতা যাচাইয়ে স্বেচ্ছাসেবী নিয়োগ শুরু করেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। ভারতের গবেষকরা দাবি করেছেন, করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের ওপর অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার 1 ডোজই শক্তিশালী অ্যান্টিবডি গড়ে তুলতে পারে।
এদিকে আলাদা 7টি টিকার বুস্টার ডোজের কার্যকারিতা যাচাইয়ে পরীক্ষা শুরু করেছেন যুক্তরাজ্যের সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে স্বেচ্ছাসেবীদের ওপর নোভাভ্যাক্সের টিকার চূড়ান্ত ধাপের পরীক্ষার পর গবেষকরা দাবি করেছেন এই টিকা করোনার উপসর্গগুলোর বিরুদ্ধে শতকরা 90.4% কার্যকর। এছাড়া করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়া বন্ধে লকডাউনের সময়সীমা 19 জুলাই পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাজ্য। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। খেলার খবর। আগামী 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে চায় বাংলাদেশ, আর উপমহাদেশের অন্যান্য দেশগুলোর সঙ্গে সহ আয়োজক হতে চায় বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপেরও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2021 সালের জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত হয়েছে। সেই তালিকা বিসিবির সভায় অনুমোদনও দেওয়া হয়েছে। তবে তালিকা প্রকাশ করবে বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি। পরিচালনা পর্ষদের সভা শেষে এই তথ্য জানান বিসিবির সভাপতি নিজেই। ন্যাশনাল প্লেয়ার্স কন্ট্রাক্ট এটা একটা ছিল সেন্ট্রাল কন্ট্রাক্ট। এখানে যেটা আছে, যেটা নিয়ে এসছে আমরা অ্যাপ্রুভ করেছি, বাট সমস্ত অথরিটি ক্রিকেট অপারেশনসকে দেওয়া হয়েছে। সো দেখেন আমাদের সাথে আর বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে না। সো ওখানে যদি এই ক্লারিফিকেশনটা বুঝে কি আসলে কি হতে পারে, কি করবে সেটা আলাপ হয়েছে। বোর্ড সভায় বেশ কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ছেলেদের বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিসিবি। তবে পর্যাপ্ত ভেন্যু না থাকায় উপমহাদেশের অন্যান্য দেশগুলোর সঙ্গে যৌথভাবে বিড করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর আগামী 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করতে চায় বাংলাদেশ। সিলা যেটা ঠিক করেছি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি আমরা বিট করব, আমরা চাবো। আর ওয়ার্ল্ড কাপ, মেন্স ওয়ার্ল্ড কাপ এবং টি-20 এই দুটো আমরা করব, একা পারবো না, আমরা জয়েন্টলি করব। এছাড়া বিসিবির পরিচালনা পর্ষদের এই সভায় চূড়ান্ত হয়েছে আগামী 7 জুলাই হবে বার্ষিক সাধারণ সভা। তার আগে এই সভায় 2021-22 অর্থ বছরের জন্য 260 কোটি টাকার বাজেটও অনুমোদন দিয়েছে বিসিবি। তানভীর হাসান, দীপ্ত স্পোর্টস। আর এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাদক মামলায় 7 দিনের রিমান্ডে ব্যবসায়ী নাসির ও অমি, ন্যায় বিচার পাওয়ার আশা পরিমণির। দেশে করোনায় আরও 50 জনের মৃত্যু, নিয়ন্ত্রণে আসছে না সীমান্তবর্তী জেলাগুলোর সংক্রমণ। মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনারে নারী কর্মকর্তার উপস্থিতি নিয়ে আপত্তি তোলায় সংসদে ক্ষোভ। জলবায়ু পরিবর্তনে দেশে অতিবৃষ্টি ও অনাবৃষ্টির শঙ্কা, বড় ঝুঁকিতে পড়তে পারে খাদ্য উৎপাদন। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews।